রং নিয়ে রংবাজি নয়। রাজ্য থেকে রাজনীতি, গ্রাম থেকে শহর, ক্রীড়া থেকে বিনোদন, কৃষি থেকে শিল্প, শিক্ষা থেকে সংস্কৃতি, যুক্তিতক্কে আমরা চুলচেরা বিশ্লেষণ নিয়ে এক্সাক্ট বাংলা টিভি। এক্সাক্ট বাংলা টিভি। এক্সাক্ট বাংলা টিভি। এক্সাক্ট বাংলা টিভি। চিকিৎসক ও নার্সের অভাবে শিখে উঠেছে রামজীবনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা। চরম ভোগান্তির মুখে পড়ছে পরিষেবা নিতে যাওয়া মানুষেরা। গত কয়েক বছর আগে পর্যন্ত রমরম করে চলত রামজীবনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু বর্তমানে সেই স্বাস্থ্য কেন্দ্রের রোগীর দেখা নেই বললেই চলে। এক্সাক্ট বাংলা টিভি কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে, তৎকালীন সময়ে ডাক্তার আলীবাবু যখন এই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন তখন রমরম করে চলত, কিন্তু বর্তমানে নেই চিকিৎসক, নেই পর্যাপ্ত নার্স, যার ফলে চিকিৎসা পরিষেবা প্রায় বন্ধ বলা যেতেই পারে। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে পূর্বে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগী আছে। ইয়েস ম্যাডাম, ওখানে আরবান স্বাস্থ্য কেন্দ্র আপনি অ্যাপ্রুভ করেছেন, সেটা করা। হ্যাঁ করা, ওই তো শুনে নিলে অলরেডি করা হয়েছে। বসো, প্রায় 400-600 হচ্ছে। রামজীবনপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আমরা জানি, কথাটা প্রত্যেকেই জানি যে স্বাস্থ্যই সম্পদ, এবং স্বাস্থ্যকে নিয়ে রাজ্যের যিনি সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীও বটে, তো তিনি বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবার জন্য চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে রামজীবনপুর প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র, তার বেহাল দশা, যেন এক্ষুনি যেন বিল্ডিংটা ধসে যাবে। যেখানে দিকে দিকে দেখা যাচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেতে যথেষ্ট ভিড় হচ্ছে। যে আমরা জানি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকেই আমাদের অধিকাংশ রাজ্যে অধিকাংশ মানুষই বিলংস করে, তো সেখানে স্বাস্থ্য পরিষেবার জন্য হসপিটালে যেতেই হয়। তো সেখানে এই যে বেহাল অবস্থা, আপনি কী বলবেন? দেখুন, এর আগে আমাদের রামজীবনপুর পৌরসভার যে চিকিৎসা ব্যবস্থা, আমরা সত্যিই অনেকটা পিছিয়ে আছি। কারণ আমাদের এখানে দূরবর্তী হসপিটাল বলতে আরামবাগ, ঘাটাল এবং ক্ষীরপাই। আমাদের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা পৌরসভার আন্ডারে না হলেও লক্ষ্মীপুর জিপি এবং রামজীবনপুর এই সংলগ্ন এলাকার অনেক মানুষের চিকিৎসার সুব্যবস্থা হয়। দীর্ঘদিন ধরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি চলছে। কখনো ডাক্তার ট্রান্সফার হয়ে যাওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় মানুষকে। আমরা এটা নিয়ে দরবার করেছিলাম, আমরা সর্বোচ্চ নেত্রীকে আমাদের জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে। উনি বলেছিলেন যে সুস্বাস্থ্য কেন্দ্র হবে। সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্র দুটি আমরা শুরু করেছি, একটা আমদানে ভাড়াবাড়িতে এবং রামজীবনপুরে জীবনজ্যোতি বিল্ডিংয়ে একটা সুস্বাস্থ্য কেন্দ্র শুরু হয়েছে। টেকনিক্যাল স্টাফ দিয়েছে আমাদের পৌরসভার যিনি ডাক্তারবাবু, তিনি 4 দিন বসেন। কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আমি সিএমওই সাহেবকে বারবার বলেছি, আমি দরবার করেছি, আমি স্বাস্থ্য দপ্তরে চিঠি করেছি এবং এই চিঠি আমি সমস্ত জায়গায় বারংবার দিয়েছি। আমাদের ডাক্তার আলীবাবু যখন ছিলেন, আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি ভালোভাবেই চলছিল, উনি সার্ভিসটা দিচ্ছিলেন সেইভাবে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার না থাকার জন্য বেহাল দশা হয়েছে। বর্তমানে এই 1 সপ্তাহ হলো আমাদের একজন ডাক্তারবাবু এসেছেন। উনি এসেছেন বারুইপুর থেকে, দেব শর্মা, ডাক্তার দেব শর্মা। তো উনি সপ্তাহে সোম, মঙ্গল, বুধ থাকেন, বাকি দিনগুলো থাকেন না, 3 দিন থাকেন। আমি এটা নিয়ে এবং এই যে ভগ্নপ্রায় অবস্থা, এই ভগ্নপ্রায় অবস্থার জন্য আমি সিএমওইচ সাহেবকে বলে এসএমওইচকে দিয়ে আমি এর ইনকোয়ারি করেছি। আমি এর জন্য রাজ্য সরকারকে বারবার আবেদন করেছি, যদি এটা পিএসসিতে আনা যায়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটাকে রামজীবনপুর পৌরসভার আন্ডারে পিএসসি করা যায় বা ইউপিএসসি করা যায়, তাহলে আমরা ডাইরেক্টলি এতে হস্তক্ষেপ করে দেখভাল করতে পারবো এবং ডাক্তারের সুবিধাগুলো আমরা 24 ঘন্টা পাবো। তবে আশা করছি খুব শীঘ্রই এর সমাধান হবে, কেন আমরা স্বাস্থ্য দপ্তরে বারংবার আমরা পত্র পাঠিয়ে চলেছি এবং আমি নিজে পার্সোনালি স্বাস্থ্য দপ্তরে গেছি। ওখানে যিনি স্বাস্থ্য অধিকর্তা রয়েছেন ওনার সঙ্গে আমি নিগম স্যারের সঙ্গে কথা বলেছি, বারবার টেলিফোনে কথা বলেছি। এটা নিয়ে আমরা সত্যিই খুব চিন্তিত যে স্বাস্থ্য পরিকাঠামোটা রামজীবনপুরে উন্নতি করতেই হবে। আমি আশাবাদী আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা উন্নতি হবে। এই রিসেন্টলি একজন ডাক্তারবাবু এসেছেন, ওনার সঙ্গে আমি কথাও বলেছি যে আপনি এখানে যদি 24 ঘন্টা করা যায়, আমি এই সিওএইচকেও বলেছি যে 24 ঘন্টা একজন ডাক্তারবাবু থাকলে যে প্রাথমিক চিকিৎসাটা অন্তত হবে। এখানে আমি আপনার একটা কথা বলবো যে 24 ঘন্টা ডাক্তার থাকার মতো যে উপযুক্ত বিল্ডিং, সে বিল্ডিংই তো নেই। আমরা এইমাত্র সেটা দেখে এলাম যে যেন মাছি মশার উপদ্রব, যে বর্তমান সময়ে আপনিও জানেন, আপনার পৌরসভা থেকেও বিভিন্ন সময় কাজ করা হচ্ছে যে ডেঙ্গি প্রতিরোধের জন্য, তো যেন এটা তো একটা আঁতুর ঘরে পরিণত হচ্ছে। সেখানে দাঁড়িয়ে না আছে নার্স, না আছে চিকিৎসা, সেখানে মানুষরা পরিষেবা পাবে কি করে? তো আমরা প্রত্যেকেই অবগত আছি, 2-2.5 বছর আমাদেরকে লকডাউনের মধ্য দিয়ে হাঁটতে হয়েছে। মানুষের অর্থনৈতিক কাঠামো একেবারে ধসে পড়েছে। মানুষের সাধ্য থাকলেও সাধ্যের মধ্য দিয়ে মানুষ আগাতে পারছে না, কারণ অর্থনৈতিক অর্থ নেই। তো সেখানে যদি এরকম স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নদশা হয়,
তো যদিও আপনার পৌরসভার মধ্যে নয় ঠিকই, কিন্তু আপনার পৌরসভা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বেই, তো সেখানে আপনি একজন পৌর প্রশাসক, তো সেখানকে দাঁড়িয়ে আপনি আর কি অগ্রণী ভূমিকা নেবেন? দেখুন, আমাদের যতদূর করা সম্ভব আমরা সেটা সবসময় চেষ্টা করে চলি। আমরা এখানে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এখানে দুজন নার্স আছে, টেকনিক্যাল স্টাফও আছে, যেটা আমি দেখেছি বারংবার যে, এবং কোভিড ভ্যাকসিনটা আমাদের এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ধরেই দীর্ঘদিন ধরে হয়ে এসেছে। কিন্তু সবথেকে অসুবিধার বিষয় হচ্ছে যে ডাক্তারবাবু এবং ইনফ্রাস্ট্রাকচার বহু পুরাতন। ডাক্তারবাবু যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, থাকতেও ভয় লাগবে, এটা অনস্বীকার্য। আমরা এই নিয়ে একটা পাড়াই সমাধানের ডিএমের কাছে আমরা আপিল করেছিলাম, একটা কোটেশনও পাঠিয়েছিলাম, টেন্ডার করার জন্য বলেছিলাম, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেইটি হয়নি। এই জন্যে আমি সেই সময় স্বাস্থ্যের দায়িত্বে যিনি ছিলেন শ্যামপদ পাত্র মহাশয়, মাস্টারমশাইকে আমি বারংবার বলেছিলাম, উনিও যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু আমাদের ক্ষমতা কতটুকু, আমরা যতটা পারি আমরা সুপারিশ করি, বিভিন্ন আবেদন করি, কাতর আবেদন জানাই যে আমাদের এই রামজীবনপুর এবং সংলগ্ন এলাকায় গ্রামগুলিতে এই একটি মাত্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এটা প্রত্যেকেই অবগত আছেন। আমাদের এছাড়া তো কিছু করার নেই। আমরা বারবার ওনাদিকে জানানো এবং অবগত করানোর পর আমরা দেখলাম যে এই এক সপ্তাহ আগে একজন ডাক্তারবাবু এসেছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের যা পরিস্থিতি, আমরা নিজেরা উদ্যোগ নিয়ে প্ল্যান এস্টিমেট করে আমরা পাঠিয়েছি স্বাস্থ্য দপ্তরে, এবং ওনারাও ইনকোয়ারি করে গেছেন যে এই ইনফ্রাস্ট্রাকচারটা কীভাবে উন্নতি করা যায় বা রেনোভেশন করা যায়। কিন্তু এটা তো আমরা ডাইরেক্টলি এখান থেকে আমরা করতে পারবো না স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা ছাড়া। সেই ব্যাপারে আমরা স্বাস্থ্য দপ্তরকে বারংবার জানাবো, এবং সত্যিই এটা আমরা খুব পিছিয়ে আছি। আমাদের বহু দূরত্বে দুটি হসপিটাল, আরামবাগ এবং ঘাটাল, আমরা চেষ্টা করছি, এবং আমরা এর জন্য আবার নতুন করে দরবার করব যাতে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে উন্নতি করা যায়। মানে এটা কি অ্যাকচুয়ালি রাজ্যের কিছুটা উদাসীনতার ফল এই রামজীবনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র? দেখুন, রাজ্যের উদাসীনতা নয়, একটা রাজ্য সরকার যেভাবে স্বাস্থ্যসাথীর কার্ডে মানুষকে পরিষেবা দিয়ে চলেছে গোটা পশ্চিমবাংলার বুকে, আপনি যে কোনো হসপিটালেই যান দেখবেন প্রচুর রুগী, রোগ জ্বালাও মানুষের বেড়েছে এবং সেখানে পরিষেবাও পাচ্ছে। কিন্তু আমরা একটা এমন দূরবর্তী জায়গায় ভৌগোলিক অবস্থানে রয়েছি, আমার একদিকে হুগলি, একদিকে বাঁকুড়া এবং মেদিনীপুরের শেষ প্রান্তে, হয়তো দৃষ্টিগোচর করছি কিন্তু সেটা অবহেলিত হয়ে যাচ্ছে। এটার জন্য আমাদেরকে বারংবার যেতে হবে। উদাসীনতার কিছু নয়, সরকার চেষ্টা করছে। ডাক্তারের একটু ঘাটতি আছে, ডাক্তারের ঘাটতিটা মিললে, আমাকে যেটা সিময় সাহেব বলেছেন যে আমাদের যে ডাক্তারি প্যানেল, ডাক্তারি ঘাটতিটা মিললে আপনারা ডাক্তার পেয়ে যাবেন। সবথেকে বড় ব্যাপার, আমাদের যেটি দুটি সুস্বাস্থ্য কেন্দ্র, এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আমরা শুরু করে দিয়েছি। এখন একজন ডাক্তারবাবু আছেন আমাদের পৌরসভার, উনি 4 দিন থাকেন, সোম থেকে শুক্রবার অবধি উনি 4 দিন থাকেন, বৃহস্পতিবার অবধি থাকেন। কিন্তু আমরা 2জন ডাক্তারবাবু পাবো। আমরা যদি আরও 2জন ডাক্তারবাবু পাই, একটা সুবিধা হবে, এই দুটি সুস্বাস্থ্য কেন্দ্রে যদি টোটাল আমরা 3জন পাস করা ডাক্তারবাবু এমবিবিএস পাই আমরা, সেক্ষেত্রে অনেকটা পরিষেবা দেওয়া যাবে। সেটাও আমি সুরাতে দরবার করেছি, ওনারা বলেছেন যে আমরা প্যানেল ইন্টারভিউ স্টার্ট করেছি, ইন্টারভিউ শেষ হলে আমরা পাবো। দেখুন, ডাক্তারের অভাব নেই, ডাক্তার আছে, কিন্তু এই যে জায়গা প্রত্যন্ত এলাকা, আমার মনে হয়, যেটা আমার ভিউ, যে হয়তো এই প্রত্যন্ত এলাকায় এসে মানুষ যেসব ডাক্তারবাবুরা পাস করে বেরিয়ে যাচ্ছেন, তারা হয়তো এই দূরবর্তী জায়গা রামজীবনপুর দেখেই তারা আসতে খুঁজছে না। কিন্তু যেটা আমরা কপালগুনে পেয়েছিলাম আলীবাবুকে, আলীবাবু কিন্তু যথেষ্ট সার্ভিস দিয়ে গেছেন, উনি থেকে সার্ভিস দিয়ে মানুষকে পরিষেবাটা দিয়ে গেছেন। সেই ধরনের আমরা যদি ডাক্তারবাবু পাই 2জন, আমাদের খুব উপকার হয়। আমরা এটা আপনাদের মাধ্যমেও দৃষ্টিগোচর করছি সরকারের, এবং সরকারকে আমরা জানাচ্ছি। নেত্রী আমাদের জানেন, তিনি বলেছেন খুব শীঘ্রই এই ঘাটতি পূরণ করে দেবে। যদিও আপনার জুরিডিকশনের মধ্যে নয়, তবুও আপনার যেহেতু পৌরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে, তাহলে কি আমরা দেখতে পাবো অ্যাজ এ আপনি একজন পৌর প্রশাসক, তো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে পাবো যে আপনার তদবির কি এরপর আরও জোর কদমে এগিয়ে যাবে? একদম। আমি পার্সোনালি ফোনে আমি স্বাস্থ্য সচিবকে আমি বারংবার ফোন করেছি, এই যাবৎকাল আমি 4-5 বার ফোন করেছি এটা পিএসসি করার জন্য। উনি পিএসসি করার জন্য ইনকোয়ারি টিমও পাঠিয়েছিলেন, কিন্তু একটা জায়গায় আমরা আটকে যাচ্ছি। পিএসসি করার জন্য যে পপুলেশনটা দরকার, আমাদের এই মুহূর্তে পপুলেশন হচ্ছে 26,000। আমাদের যে আগের জনগণনা সেই অনুযায়ী পপুলেশন হচ্ছে আমাদের 11,000 সামথিং, কিন্তু এই পপুলেশনটা আসতে হয় 50,000-এ। কিন্তু এটা আমি বুঝাতে পারছি না যে এই স্বাস্থ্যকেন্দ্রটা রামজীবনপুরে হলেও
রামজীবনপুর, শ্রীনগর, জারা, এই এত অঞ্চল এবং আমার পাশে হুগলি, যে 1-1.5 লক্ষ মানুষ এর উপরে নির্ভরশীল। এটা হয়তো আমি ঠিকমতো প্রেজেন্টেশন করতে পারছি না, আমি বারংবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওনারা শুধু এই এরিয়াটা ধরে হিসাবটা করছেন। পরে যে টাইটেল এটাতে আমি আটকে যাচ্ছি বারবার। আমি এই নিয়ে আবার চিঠি করেছি, সামনের সপ্তাহে আমি আবার কলকাতায় যাবো, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে যদি এটা পিএসসি করে দেয় এবং পৌরসভার আন্ডারে চলে আসে, আমি জানি ডে নাইট সার্ভিসটা দেওয়া যাবে, কারণ পিএসসির মডিউলেই আছে যে একজন ডাক্তারবাবু ডে নাইট সার্ভিসের জন্য 24 ঘন্টা থাকবেন। যদি সেটা পাই, আমি তাই জন্য তদবির করেও চলেছি, আবার আগামী দিনেও তদবির করব। ধন্যবাদ দাদা। নমস্কার। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন? ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে 500 থেকে 5000 টাকা ডিসকাউন্টে 0%